নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজ বাংলার রাজনীতি অনুষ্ঠানে আজকে যিনি আমার অতিথি তিনি একটু ভিন্নধর্মী। কেন বলছি? কারণ লোক তৃণমূল ছেড়ে বিজেপিতে যান, বিজেপি ছেড়ে আবার তৃণমূলে যান। অনেকে মজা করে বলতেন যে তৃণমূল আর বিজেপি শ্বশুর বাড়ি মামার বাড়ির মতো, যাওয়া আসা লেগেই থাকে। কিন্তু তিনি বিজেপি ছেড়ে একেবারে কংগ্রেসে নাম লিখিয়েছেন। কিন্তু কেন? সাধারণত নেতারা কি করেন? পদের লোভে বা কোথাও টিকিট পাওয়ার লোভে তারা শাসক দলে যান বা বিরোধী শিবিরে যান। ইনি সম্পূর্ণ অন্য একটা পথ ধরেছেন, কংগ্রেসে গেছেন। যে কংগ্রেসে তিনি যোগদান করেছেন তিনি কিন্তু এই মুহূর্তে রাজ্য ক্ষমতায় নেই বা কোনো সম্ভাবনা আছে বলে অন্তত রাজনৈতিক মহল মনে করছে। এবার অন্যদিকে আবার কেন্দ্রেও তারা ক্ষমতায় নেই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস নেত্রী সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জি। দিদি, আপনাকে নমস্কার। স্বাগত ওঙ্কারে। লোক বিজেপি ছেড়ে তৃণমূলে যায়, আবার তৃণমূল ছেড়ে লোক বিজেপি যায়। আমরা দেখেছি ছবি, বাংলায় একদম সাধারণ মানুষ দেখেছে। আপনি কংগ্রেসে কেন? মানে নিষ্ফলের হতাশের দলে কেউ যাবে না বলছেন, তাহলে ধরে নিতে হবে আমার নিশ্চয়ই পদের লোভ নেই। কারণ 2023 সালে যখন আমি প্রথমত একটা ভুল ঠিক করে দিই, সেটা হচ্ছে আমি তৃণমূল কখনো অফিসিয়ালি জয়েন করিনি। আমি 2006 সালে কংগ্রেস জয়েন করেছিলাম। তখন সেই সময় আমি তৎকালীন কংগ্রেস রাজ্য মহিলা কংগ্রেসের সম্পাদক ছিলাম। পরবর্তীকালে আমরা একটা আমাদের তৎকালীন নেতা সোমেন মিত্র মহাশয় একটি দল গড়েছিলেন। সেই দলটা আমরা ছিলাম এবং সেই দল যখন তৃণমূলের সাথে অ্যামালগামেটেড হয় তখন তৃণমূলের একজন আমি এমএলএ রিপ্রেজেন্টেটিভ ছিলাম। পরবর্তীকালে তিনি যখন ট্রান্সপোর্টের চেয়ারম্যান হন, ট্রান্সপোর্টের চেয়ারম্যানের ওয়েসডি ছিলাম। আমি অফিসিয়ালি তৃণমূল কখনো জয়েন করিনি। ওই এমএলএর সাহেবের সাথে আমাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। আর পরবর্তীকালে আমি বিভিন্ন চ্যানেলে তৃণমূলের হয়ে ওই কোট আনকোট স্বেচ্ছাশ্রম দিয়েছিলাম, যে জন্য আমি ওই যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন শিক্ষকদের স্বেচ্ছাশ্রম দেওয়ার, সেটা নাকি পরে উনি দেখে নেবেন। আমি তখন বলেছিলাম এটাই সর্বই মিথ্যা কথা, কারণ স্বেচ্ছাশ্রম দিলে পরে তৃণমূল পরে দেখে না। হ্যাঁ, আমি স্বেচ্ছাশ্রম দিয়েছিলাম এবং সেটা আমার সময় নষ্ট ছিল, আমি ভুল করেছিলাম। 2023 সালে আমি যখন বিজেপি জয়েন করি, যখন বিজেপিরও কোনো ইলেকশন ছিল না, সামনে ছিল পঞ্চায়েত ইলেকশন। খাস কলকাতাবাসী আমি নিশ্চয়ই পঞ্চায়েত ইলেকশনের লোভে যাইনি, তাহলে সেখানেও আমি কাজ করতে গিয়েছিলাম। যে কোনো পরিস্থিতিতেই আমি আস্তে আস্তে সেগুলোতে আসবো। আমি সেই দলও আমার পক্ষে করা সম্ভব হলো না, কারণ আমরা রাজনীতিটা করি, রাজনৈতিক কিছুটা শক্তি যদি থাকে তাহলে অনেক বেশি মানুষের উপকার করা যায়। আপনি আমি কোনো কিছু সাধারণ হিসেব বলা থেকে একটা রাজনৈতিক পদাধিকারী যে রাজনৈতিক দলেরই হোক, রুলিং পার্টি বা তার উল্টো দিক হলে সবসময় বেশি ভালো। সামান্য হলেও মানুষের জন্য করা যায়। যার লোভ থাকবে, যে এই মুহূর্তে যার চুরির ব্যাপার থাকে, চুরির টাকার ব্যাপার থাকবে, সিবিআই থেকে বাঁচার ব্যাপার থাকবে, আবার রাজ্য পুলিশ যাকে জেলে ধরে সে আবার রাজ্যের পায়ে ধরে মুখপাত্র হয়। আমরা এও এই ম্যাজিক বা বাংলার জন্য ট্র্যাজিক আমরা দেখেছি। আমার এরকম কোনো কিছু করার দরকার ছিল না। আমার মনে হয়েছে আমার সম্মানের জন্যই রাজনীতি করা। আমি যেখানে সম্মান পাবো আমি সেখানেই থাকবো। তাই আমি আমার পুরনো দলে আমার বহু পুরনো সম্পর্ক, বহুদিন কাজ করার সুযোগ পেয়েছিলাম। যখন আমি রাজ্য মহিলা সম্পাদক ছিলাম তখন মাননীয় শুভঙ্কর সরকার ছিলেন দলের সম্পাদক। তারপর বহু লড়াই করে তিনি আজকে প্রেসিডেন্ট হয়েছেন। আমি অত্যন্ত শ্রদ্ধার মানুষ তিনি। রাজনীতিতে তো শ্রদ্ধার করবার মানুষের সংখ্যা খুব কম থাকে। আমার যে অল্প কিছু হ্যান্ডপিকড আছে তার মধ্যে উনি। তাই আমার মনে হলো আমার এটা ঠিক সময় কংগ্রেস করবার। সোমেন মিত্র, অধীর চৌধুরী, শুভঙ্কর সরকার, সভাপতি হিসেবে আমি অধীর বাবুর সাথে কাজ করিনি, আমি তাই বলতে পারবো না। তবে আমার ধারণা শুভঙ্কর বাবু যেহেতু উনি মাটির থেকে অনেকটা লড়াই করে উঠেছেন, আমার ধারণা তিনি কংগ্রেসের ভোট অলরেডি কালীগঞ্জে সামান্য হলেও বেড়েছে এবং বিভিন্ন পত্রপত্রিকাতে কংগ্রেসের পরিসরও অনেক বেশি দেখা যাচ্ছে। আমার বিশ্বাস শুভঙ্করদার হাত ধরে আজকে যে কংগ্রেস বিধানসভায় বাইরে আছে সেই কংগ্রেস একটা জায়গা, একটা ভদ্রস্থ জায়গায়। যে এখন দেখুন, আমি খুব সচেতনভাবেই বললাম, আমার মুখনিসৃত ভুল কথা নয়। যেটা হলে একটা রাজনৈতিক দল তার সম্মান পায়, রাজনৈতিক দল হিসেবে সেটার জায়গায় শুভঙ্কর দলকে পৌঁছে দিতে পারবেন বলে আমার বিশ্বাস। 26-এ লড়াই দেবে?
নিশ্চয়ই দেবে। কারণ কেন দেবে আমার ধারণাটা আমি আপনাকে বলতে পারি, 72 থেকে 77 যে কথাটা আপনি শুনেছি, আমরা 72 থেকে 77-এ কোথায় ছিলাম আমরা দেখেছি। গত 50 বছর ধরে কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় নেই। 34 বছর আমরা একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখেছি, তখন আমরা বড় হচ্ছে, আপনিও তখন বড়ের দিকে মোটামুটি। তাদের অবস্থা দেখলাম, তারপরে যে পরিবর্তন দেখলাম, মাই গুডনেস। তো সেই পরিবর্তনে তো একটা পরিবর্তন প্রয়োজন। বাংলার মানুষ ভেবেছিল যে বিজেপি সেই মানে বিকল্প শক্তিটা হতে পারবে, সব রকম পরিস্থিতিও ছিল জানেন। সারদার থেকে শুরু করে নারদা, তারপরে এতগুলি চাকরির মামলা, পুরসভার চাকরির মামলা, রাজ্যে পরপর রেপ, আরজিকর মামলার সব থেকে বড় পজিটিভ সাইনটা ছিল যে কোনো মুখ ছিল না। সাধারণ মানুষ রাত দখল করেছে দিন বদলের আশায়। সেখানে আমি কি দেখলাম, মাননীয় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে, তিনি এই রাজ্যে এলেন, দলীয় একটি কর্মসূচিতে ছিল, তখন ওই আন্দোলন একদম অ্যাট ইটস পিক। তখন দল থেকে মাননীয় সুকান্ত মজুমদার ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছিলেন, মাননীয় অগ্নিমিত্রা পল ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছিলেন এবং চিঠি লিখেছিলেন, এবং সর্বোপরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, তিনিও বারংবার অনুরোধ করা সত্ত্বেও উনি ওই ডিসিজ ফ্যামিলিটির সঙ্গে দেখা করেননি। এবং তারপর থেকে আপনি দেখুন ধীরে ধীরে যে পিকটা উঠেছিল সিবিআইকে নিয়ে, মা বাবা যে খুব পুরো বিষয়টা তদন্তটা এবং পুরো বিষয়টাকে ধীরে ধীরে থিতিয়ে যাচ্ছে, ডাক্তারদের আন্দোলন। ডাক্তাররা আবার কি ভাবলেন যে রাজনৈতিক দলই যাচ্ছে, বিজেপি গেলে বিজেপি, শুভঙ্কর দা গেলে শুভঙ্কর দা, সবাইকে গো ব্যাক বলে পিছন থেকে থাকলো যে রাজনৈতিক দলটা, তাদেরকে বুঝি 34 বছর বা 15 বছর পরে তাদেরকে বুঝি কাম ব্যাক করিয়ে দেওয়া যাবে, এরকম একটা কিছু ভেবে বোধহয় আন্দোলনটা করেছিলেন। সেটাও হলো না। মাঝখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো আন্দোলনটাকে ঘেঁটে করে দিলেন। আমি ইচ্ছে করে শব্দটা ব্যবহার করলাম একদম সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য, যে কি হলো গল্পটা। আজকে মা বাবাকে দেখুন, সমস্ত ক্ষেত্রে তারা ঘুরছেন এই আদালত থেকে ওই আদালত, আর বলছেন সিবিআই আমাদের কথা শুনছে না। এবং আন্দোলনও আর নেই, একটা অভয়া মঞ্চ যদি রয়েছে। কালকে শুভঙ্কর দা গিয়েছিলেন, অভয়া ডক্টর যেতে গিয়ে মালা পরিয়েছেন, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এত বড় আন্দোলন এবং এত বড় রাত দখল, এত কিছু, তার কিছু ফল কিন্তু হলো না। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ফাঁসি চাই হয়ে ব্যাপারটা একদম গুলে গেল। যদি আপনি বলছিলেন যে একটু আগে শুভেন্দু অধিকারী কথা উঠবে কথা, আমি একটু পিছনে আপনার পুরনো দলের দিকে যাই। বিজেপি, নতুন বিজেপি, পুরনো বিজেপি, এই যে দ্বন্দ্বটা, এটা বারবার সামনে আসে, এটা কি সত্যি বিজেপিতে এই দ্বন্দ্ব আছে? এটা ভয়ানক, এটা বাস্তবটা হচ্ছে এই আন্দোলনটা, এই ব্যাপারটা ভয়ানক আছে। আবার শুভেন্দু বাবুকে ছাড়া যে হবে না সেই বাস্তবটাও ওরা মানে পুরনো বিজেপি ভীষণ কনফিউজ, কি হলে যে কি করলে যে ওরা ভালো থাকবেন ওরা বুঝে উঠতে পারেন না। আর একটা সমস্যা আমি দেখেছি শ্রমিক বাবুর সমস্যাটা হচ্ছে, উনি বক্তব্য রাখার সময় ভুলে যান যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের বিরোধী। উনি কংগ্রেসের বিষয়গুলিকে তুলে ধরেন, যেটা হয়তো মানুষের কাছে একটু বিভ্রান্তি সৃষ্টি করে। কারণ কংগ্রেস এই রাজ্যের নিরিখে, যেহেতু কংগ্রেস এবং ওর দল, দুটি দলই ভারতবর্ষের প্রধান দুটো বিরোধী দল এবং প্রধান দুটো দল যারা বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে কখনো ক্ষমতায় আছে, কখনো ক্ষমতার বাইরে থেকেছে। তো রাজ্য ভিত্তিক তো কিছু ব্যাপার থাকেই, কারণ আমরা জানি ভারতবর্ষ বহুধা বিভক্ত দেশ, বহু ভাষা, বহু জাতি, বহু সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি। আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল, যেটা কংগ্রেস এবং তার সরাসরি বিরোধী জনতা দলের বাইরে বেরিয়ে গিয়ে যেটা এলো, সেটা হলো যে কিছু রিজিওনাল পার্টিস, তারা আঞ্চলিক দলগুলো আঞ্চলিক ইস্যু ভিত্তিক লড়াই শুরু করলো।
বিভিন্ন স্টেটে ভারতবর্ষের, তার মধ্যে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ভেঙেই গড়ে ওঠা আঞ্চলিক দল, যারা কখনো ইউপিএতে গিয়ে থেকেছে, কখনো ইন্ডিয়াতে থেকেছে, আজকে যখন আজকে তারা বিরোধী প্রধান দল, শাসক গোষ্ঠী। কিন্তু আমি অবাক হয়ে যাই, শ্রমিকবাবু বলতে গেলে সেটা ভুলে যান। তো এইটা একটা অনেক বড় সমস্যা। আপনি যে বলছেন যে শ্রমিক ভট্টাচার্য আসলে বিজেপি করেন কিন্তু তৃণমূলের প্রতি আক্রমণাত্মক ভূমিকা নেন, না এটা এমন না যে, না আমি কিন্তু এই কথা বলি না তৃণমূলের মধ্যে দুর্বলতা আছে, আমি কত এই কথা বলিনি, বলছি সেভাবে বলছি না। আমি বলতে চাইছি অভ্যাসটাই নেই। এর একটা কারণ আছে, আরএসএস এর দুটি সন্তান, একটি হচ্ছে ডিরেক্টলি বিজেপি আর ফস্টার চাইল্ড হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ওদের ঘরের দুর্গা। এখন দুর্গাকে ক্ষমতায় বসিয়ে রাখা হয়েছে রাজ্য দল, যেহেতু এখনো প্রিপেয়ার্ড নয় ক্ষমতা দখলের জন্য। মমতা ইজ কাস্টোডিয়ান, আরএসএস এর কাস্টোডিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলকে এখন তিনি যাতে নার্চারিং করতে পারে, তাই সেই এটাই আরএসএস এর সিদ্ধান্ত। নইলে হয়তো 2021-এই পরিবর্তন হতে পারতো বা অন্য যা কিছুই আর কি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর এক্ষুনি কোনো পরিকল্পনা আরএসএস এরও নেই, কেন্দ্রীয় নেতৃত্বেরও নেই। আমি তো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। আমি একটু অন্য বিষয়, আমি অনেকবার এই গল্পটা কিন্তু আমি গিয়ে শুনে চলে জায়গায় যে অধীর চৌধুরী কঠোর মমতা বিরোধী, তাই ওনাকে সরিয়ে শুভঙ্কর সরকার একটু নরম, মমতা বিরোধিতা নরম, তাই ওনাকে রাজ্য সভাপতি করা হয়েছে, মানে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে। অনেকে বলেন, মানে আমি আপনাকে একটু ক্লিয়ার হতে চাই, বলুন না। এবার আমি বলি, শুভঙ্কর সরকার যদি নরম থাকতেন, না আমি আপনাকে বুঝিয়ে বলি, এত দল বদলের চলছে পশ্চিমবঙ্গে 2011-র পর থেকে দল বদলের কালচার এসেছে। 2009-তেও আর কি অনেক সোমেন মিত্রর মতো নাম আপনি তুললেন, তিনিও দল বদল করেছেন, করে আবার কংগ্রেসের ফিলিংয়ের প্রেসিডেন্ট হয়েছেন। শুভঙ্কর সরকার তো একবারও দল ছেড়ে, যখন তৃণমূলের 2009, 2010, 2011 অতখানি ছাত্র, আপনি জানেন উনি ছাত্রনেতা ছিলেন, যথেষ্ট নাম করা। তখন উনি দিল্লিতে, যে সময় রাজ্যে পরিবর্তন হচ্ছে দেখেন, তিনি অন্য রাজ্যে এআইসিসির সেক্রেটারি হয়ে ঘুরে বেড়ালেন, অথচ নিজের রাজ্যে একটু মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বললেন না যে আমি আপনার দল জয়েন করতে চাই। একটা এমএলএ, আচ্ছা ধরে নিচ্ছি উনি মন্ত্রী যদি না হতে, একটা এমএলএ তো হতেই পারতেন, তাহলে কেন এলেন না? তাহলে যিনি কোনো অ্যাম্পল সুযোগ থাকা সত্ত্বেও এবং দলবদলের কালচার এসে পড়ার পরেও যিনি কোনোদিন তৃণমূলের দিকে পা বাড়ালেন না, তিনি কেন নরম হবেন? এবারে আপনি বলতে পারেন এক একজনের অধীর বাবুর বডি ল্যাঙ্গুয়েজ একরকম, শুভঙ্কর বাবুর বডি ল্যাঙ্গুয়েজ আর এক রকম, সোমেন বাবুর আবার কথা বলার ধরন আরো স্লো ছিল, কিন্তু এক একজন তো এক এক রকম। যে কোনোদিন তৃণমূলের দিকে অ্যাম্পল সুযোগ থাকা সত্ত্বেও বেশ গেলেন না। আপনি কিছু আগে শ্রমিক বাবুর নাম বলছিলেন, শ্রমিক ভট্টাচার্য। আমরা যে সময় আলোচনা করছি, এই সময় নির্বাচন হচ্ছে, রাজ্য সভাপতি হয়তো উনি হবেন, সিলমোহর পড়বে, এটা প্রায় নিশ্চিত, সম্ভবত উনি হয়েও গেছেন। শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ ছিল 2021-এ, আমরা দেখেছিলাম যে একটা নারী ঘটিত অভিযোগ এসেছিল। এটা কি সত্যি বলে মনে হয়? না দেখুন, আমি সেটা জানি না, আমি এটা বলতে পারবো না। শাসক দল থেকে উঠে এসেছিল উনি, তখন বোধহয় রাজারহাটের ইলেকশন, রাজারহাটের দিকে বোধহয় উনি ইলেকশন দাঁড়িয়েছিলেন, সেই সময় এই বিষয়টা উঠে এসেছিল। আমি এর সত্যাসত্য জানি না। এই বিষয়টা যদি অভিযোগ থাকে রাজ্য সরকার বোধহয় সেটা আর প্রমাণিত হয়েছে কি হয়নি আমি জানি না। মানে এই বিষয়টা আমার সত্যি করে এই বিষয়টা কিছু জানা নেই বলে আমি কারোর ব্যক্তিগত বিষয়ে ঢুকতে পারছি না। তবে এই প্রশ্নটা শাসক দল থেকে উঠেছিল, এখন কিন্তু আর শোনা যায় না। যেহেতু রাজ্য সভাপতি হবেন, হয়তো আবার শোনা যেতে পারে নতুন, সেটা হলেও হতে পারে। তথাগত রায় একটা কথা বলেছিল যে 2021 বিধানসভা নির্বাচনে অ্যাকচুয়ালি হারের কারণ বিজেপির কামিনী কাঞ্চন। আপনি তো দীর্ঘদিন বিজেপিতে ছিলেন। আমি খুব দীর্ঘদিন ছিলাম না, বছর দুয়েক মতো ছিলাম, আর সেই সময় তো আমি ছিলাম না, আমি বলতে পারবো না। তবে এইটুকু কথা শুধু বলতে পারি, আপনাকে একটা গল্প বলি, শুনুন। নিশ্চয়ই শুনতে চাই আমরা, আমাদের দর্শকও চাই, আমিও চাই, বলুন। আমাকে 2023 সালে মাননীয় প্রেসিডেন্ট মহাশয় জয়েন করালেন, সুকান্ত বাবু, সঙ্গে আমার জেলা প্রেসিডেন্টও ছিলেন এবং ছিলেন দলের সেক্রেটারি দীপাঞ্জন গুহ। কোনো একটি চ্যানেলে বসে দলের মুখপাত্র, জনৈকা মুখপাত্র, তিনি আমার স্বামী কংগ্রেস মুখপাত্র ছিলেন, তিনি এখনো তাই, তাকে বলেন আপনি বাড়ির লোককে বিজেপিতে ঢুকিয়ে দিয়ে এখানে কংগ্রেস হয়েছেন,
তো আমার বিনীত প্রশ্ন তখন ছিল, যেটা আমি সুকান্তবাবুকে লিখিতও আছে আমার কাছে, আমি বলেছিলাম যে আমি যখন দলে জয়েন করি তখনও আমার স্বামী যে পজিশনে ছিলেন আজও সেই একই পজিশনে আছেন দলের, তাহলে আমাকে দল নিল কেন? তাহলে আর যদি নিলই তো জনৈকা ওই মুখপাত্র এই প্রশ্নটা দলের মধ্যে না রেখে তিনি কেন এটা চ্যানেলে বসে চেঁচিয়ে ওনাকে বলতে হচ্ছে, অসহায়ের মতো চিৎকার করতে হচ্ছে দলের মধ্যে, চর এসেছে গো বলে? তাহলে কি দলে ওনার কথা শোনা হয় না? তাহলে কি তাহলে তো এটা প্রমাণিত হয় না কি যে দলের কারোর সাথে কারো কোনো কোঅর্ডিনেশন নেই? রাজ্য সভাপতি কি করছেন সেটা মুখপাত্র জানেন না, এটা সাংঘাতিক অবস্থা। রাজ্য সভাপতি বা যে কোনো দলের যে কোনো কিছু কর্মকাণ্ডকে ডিফেন্ড করা বা সেটাকে এক্সপ্লেন করাটাই মুখপাত্রের কাজ। মুখপাত্র সেখানে চ্যানেলে বসে অসহায়ের মতো চিৎকার করছেন, ওই আপনার স্ত্রী বলে আপনি চাইলে আপনাদেরকে ভিডিওটা আমি শেয়ার করে দিয়ে যাব। তো এর থেকে সন্দেহ জাগে মনে যে এই দলে কারোর সাথে কারোর কোনো কোঅর্ডিনেশন নেই, এবং এত মিসম্যাচ, যেখানে এত আপনি কালীগঞ্জের ইলেকশনটি ভাবুন না, যিনি ফার্স্ট এসছেন আর যিনি সেকেন্ড এসছেন তাদের মধ্যে কত দূর ফারাক। আরও একটা কথা মনে পড়ে, যদি সেটা অধীর বাবুর এরা, তবুও আমি কংগ্রেসের বিষয়ে কথাটা বলছি, কার এরা সেটা যাচ্ছি না। সাগরদিঘিতে মানুষ তো ভোট দিল, মানুষ ভোট দিয়েছে, এবং বাই ইলেকশনে আমি জানি, আপনি জানেন বিশ্বজিৎ, যে কখনো সচরে শাসক দলকে হারানো যায় না। 2009 সালে আমরা দেখেছিলাম বিষ্ণুপুরে দাঁড়িয়েছিলেন মদন মিত্র মহাশয়, সেই বছর তিনি হারিয়েছিলেন, এবং সেই হার দিয়ে শুরু হয়েছিল সিপিএম এর অপসারণ। সাগরদিঘিতে আমি অপসারণের আলোচনাতে যাচ্ছি না, হারানো যে টিএমসি কে যায়, তৃণমূল যে হারতে পারে, কে দল থেকে চলে গিয়েছেন কোন লোভে, সেই আলোচনার নিষ্প্রয়োজন। মানুষ ভোট দিয়েছিল, মানুষের রায় কংগ্রেসের দিকে ছিল। কংগ্রেসকে যদি মানুষ আন্দোলনে পায়, রাস্তায় পায়, দেখতে পায়, বুথে পায়, 72 থেকে 77, 50 বছর আজকে যাদের বয়স, যারা কেন্দ্র দেখেছে, যারা ইউপি 1-2 দেখেছে, যারা এখনকার এনডিএ সরকারও দেখছে, এর আগের এনডিএ সরকারও দেখেছে, এবং রাজ্যের পরপর দুটো সরকার দেখেছে, তারা বোধহয় কংগ্রেসকে একটা সুযোগ নিশ্চয়ই দেবে। আইএসএফ এর সাথে বোধহয় বামেদের একটা সমঝোতা আছে, সরাসরি কংগ্রেসের সাথে কিন্তু কোনো সমঝোতা নেই, অন্তত মানে 2021 পর্যন্ত তাই ছিল। এখনো কিছু কালীগঞ্জেও আর কি ওরা সাপোর্ট দিয়েছে, ক্যান্ডিডেট দেননি। এখনো যে সমঝোতার বিষয়ে কোনো সিদ্ধান্ত দুটি দল উপনীত হয়নি। আপনার কি মনে হয় 26-এ জোট করে গেলে কি লড়াইটা সহজ হবে আইএসএফের সাথে বা বামেদের সঙ্গে? উচিত জোট করা? আমার মনে হয় কংগ্রেস যদি একলা লড়াই করে তাহলে কংগ্রেসের জন্য সেটা, যেটা যাই ভোট আসুক, সেটা কংগ্রেসের জন্য লং রানে ভালো হবে। ধন্যবাদ। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। 2026 বিধানসভা নির্বাচনের যদি কংগ্রেস একা লড়াই করে, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী কারণের জন্য কিন্তু অনেকটা ভালো হবে কংগ্রেসের জন্য। এই ধরনের আরও অনেক খবর পেতে অবশ্যই করে আপনারা ওঙ্কারে চোখ রাখুন। আপাতত এই পর্যন্ত, নমস্কার।